আলোচনা ইরানের আরশ-2 ড্রোন নিখুঁত আঘাত হানতে সক্ষম 2000 কিলোমিটার দূরের ইসরায়েল এবং মার্কিন ঘাঁটিতে, চিন্তায় নেতানিয়াহু। বিশ্ববাজারে টালমাটাল স্বর্ণের বাজার, নেপাল পাকিস্তান ভারতকে পেছনে ফেলে সর্বোচ্চ দাম বাংলাদেশে, আগামী কয়েক বছরেও দাম কমার আভাস নেই বলছেন খাত সংশ্লিষ্টরা। ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্প পুতিনের 2.5 ঘন্টার ফোনালাপ, যুদ্ধ বন্ধের আলোচনায় রাজি রাশিয়া, তবে টমাহক ক্ষেপণাস্ত্র ইস্যুতে ওয়াশিংটনের উপর ক্ষুব্ধ মস্কো। যুদ্ধ বন্ধ হলেও গাজায় শান্তি ফেরেনি এখনো, সেনা পাঠাতে চায় পাকিস্তান, আজারবাইজান ও ইন্দোনেশিয়া। এবার ভারতের তেল শোধনাগারের উপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাজ্য, বৈশ্বিক বাজারে অস্থিরতা তৈরির শঙ্কা, বাড়তে পারে দাম। নিজ দেশের সীমানা ছাড়িয়ে শত্রুর ঘাঁটি তছনছ করে দেয়া বিধ্বংসী ড্রোন আরশ-2। ইরানের এই ড্রোন 2000 কিলোমিটার দূরে অবস্থান করা শত্রুপক্ষের উপর নিখুঁত হামলা চালিয়ে বসতে পারে। এটি হলো আরশ-1-এর একটি নতুন এবং আরও উন্নত সংস্করণ, যা 2019 সালের জানুয়ারিতে ইরানি সেনাবাহিনীর মহড়ায় প্রথম প্রদর্শিত হয়। এই স্টিলথ ড্রোনটি ইরানের প্রতিরক্ষা শিল্পকে বাড়তি শক্তি দিয়েছে। মধ্যপ্রাচ্যের এই অঞ্চলে সাম্প্রতিক ঘটনাবলী এবং উত্তেজনা বৃদ্ধির পর শায়েদ 136 এর পাশাপাশি একটি নতুন ড্রোনের নামকরণ করে ইরান, আর এটি হলো আরশ-2। ইরানি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ড্রোনটি দীর্ঘ পাল্লার হওয়ায় সবসময় আতঙ্কে থাকে শত্রুপক্ষ। তেহরানের দাবি, আরশ-2 ইসরায়েলের সঙ্গে যে কোনো সামরিক সংঘর্ষের ক্ষেত্রে উপকূলীয় শহর তেল আবিব এবং হাইফাকে লক্ষ্য করে তৈরি করা হয়েছে। আরশ-2 এর ডেল্টা আকৃতির ডানা রয়েছে, যা মুহূর্তেই গতির ঝড় তুলতে পারে। এই নকশার ড্রোনটিকে আরও বেশি সহনশীলতা এবং দীর্ঘ দূরত্বের জন্য জ্বালানি সংরক্ষণ করতেও সক্ষম। ড্রোনটি 4.5 মিটার লম্বা এবং এর ডানার বিস্তার 4 মিটার। শাহেদ 136 এর তুলনায় আরশ-2 দৃশ্যত কিয়ান-2 ড্রোনের সাথে সাদৃশ্যপূর্ণ। আরশ-2 একটি দূরপাল্লার যুদ্ধাস্ত্র হিসেবে পরিচিত, যা 2000 কিলোমিটার দূর পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ড্রোনটি একটি পিস্টন ইঞ্জিন দ্বারা চালিত, যা এটিকে ঘন্টায় 185 কিলোমিটার পর্যন্ত গতিতে পৌঁছতে এবং 3600 মিটার পর্যন্ত উচ্চতায় উঠতে পারে, ফলে প্রতিপক্ষের রাডারও অনেক সময় ফাঁকি দিতে সক্ষম। ইরানি কমান্ডাররা ড্রোনটিকে নির্ভুল আঘাত এবং শত্রুর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের জন্য একটি বিশেষায়িত অস্ত্র হিসেবে বর্ণনা করেছেন। আক্রমণাত্মক কামিকাজে মিশনের পাশাপাশি আরশ-2 ইলেকট্রনিক যুদ্ধে ভূমিকা পালন করার জন্য তৈরি করা হয়েছে। চূড়ান্ত আক্রমণের আগে ড্রোনটি লক্ষ্যবস্তু সম্পর্কে বেশ কয়েকবার তথ্য সংগ্রহ করতে পারে, যা এর নির্ভুলতা এবং প্রাণঘাতী আক্রমণে সহায়তা করে। অমিত হাসান, রবিন, যুগান্তর নিউজ। বছর 3 আগেও প্রতি ভরি স্বর্ণের দাম ছিল মাত্র 75 থেকে 80,000 টাকা। সেই স্বর্ণ এখন বিক্রি হচ্ছে 2,16,000 টাকায়। একদম রুটিন করে দাম বাড়ছে স্বর্ণের। এখন প্রশ্ন, শুধু কি বাংলাদেশে এমন লাগামহীন স্বর্ণের দাম, নাকি বিশ্বের সব দেশেই একই হাল? খাত সংশ্লিষ্টরা বলছেন, বিশ্ব অর্থনীতির সঙ্গে স্বর্ণের দাম নিবিড়ভাবে যুক্ত, অর্থাৎ যুদ্ধ কিংবা অর্থনৈতিক মন্দা পরিস্থিতি তৈরি হলে এর দামে এক ধরনের প্রভাব পড়ে। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী এই মুহূর্তে বাংলাদেশে প্রতি গ্রাম 22 ক্যারেট স্বর্ণের দাম 152.39 মার্কিন ডলার বা 18,547 টাকা। ঠিক একই মানের স্বর্ণ ভারত থেকে কিনতে গেলে দাম পড়বে 134.70 মার্কিন ডলার, যা বাংলাদেশ থেকে প্রতি গ্রামে 2000 টাকা কম, ভরিতে প্রায় 25 থেকে 30,000 টাকা কম। এছাড়া নেপাল, সৌদি আরব এবং কাতারে প্রতি ভরিতে অন্তত 35 থেকে 40,000 টাকা কম। তবুও দেশে দেশে কেন এভাবে হুহু করে স্বর্ণের দাম বাড়ছে? এ নিয়ে অর্থনীতিবিদরা বলছেন, বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ সংরক্ষণের জন্য এতদিন ডলারের উপর বেশি গুরুত্ব দিত, কিন্তু বর্তমানে একক মুদ্রার উপর নির্ভর করা ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায়
রিজার্ভ হিসেবে স্বর্ণের সংরক্ষণ বাড়িয়েছে সব দেশই। বাজুসের নেতারা বলছেন, সরকার যদি স্বর্ণ আমদানি করত বা সেন্ট্রাল ব্যাংক যদি আমাদেরকে গোল্ড দিত, তাহলে স্বর্ণের বাজার আরও নিয়ন্ত্রিত থাকত। আমাদের দেশ চলে রিসাইকেল গোল্ডের উপর, এই কারণেই হয়তো একটু 19-20 হতে পারে। ব্যবসায়িক ওয়েবসাইট ফোর্বসের মতে বাহরাইন, কুয়েত, মালয়েশিয়া, ওমান, কাতার, সৌদি আরব, সিঙ্গাপুর, দুবাই, আমেরিকা এবং পেরুতে অন্যান্য দেশের তুলনায় স্বর্ণ সস্তায় পাওয়া যায়। ব্যবসায়ীরা বলছেন, বর্তমানে লাগেজের আওতায় 1 ভরি স্বর্ণ আনলে সরকারের যে শুল্ক দিতে হয়, বৈধ পথে স্বর্ণ আমদানি করলে তার তুলনায় অনেক বেশি শুল্ক পরিশোধ করতে হয়। এছাড়া আমলাতান্ত্রিক জটিলতাকেও দায়ী করছেন তারা। স্বর্ণের দাম কি কমতে পারে? অতীত অভিজ্ঞতা এবং বাজার প্রবণতা বিবেচনায় এর দাম আগামী কয়েক বছরে কমার সম্ভাবনা নেই এবং আরও বাড়তে পারে বলেই মনে করেন এই খাত সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। এসব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা। অমিত হাসান রবিন, যুগান্তর নিউজ। বিশ্ব রাজনীতির দাবার ছকে যেন নতুন করে মহড়া সাজাচ্ছেন দুই প্রভাবশালী নেতা, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেন যুদ্ধের উত্তপ্ত প্রেক্ষাপটে তাদের সাম্প্রতিক ফোনালাপ কেবল কূটনৈতিক সৌজন্য নয়, বরং বৈশ্বিক ভারসাম্যের ভবিষ্যৎ দিক নির্দেশনাও বটে। প্রায় 2.5 ঘণ্টাব্যাপী এই ফোনালাপে ইউক্রেন যুদ্ধ, সম্ভাব্য শান্তি আলোচনা এবং দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে বিশদ আলোচনা হয়। শুক্রবার টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে জানানো হয়েছে, বৃহস্পতিবার রাতে এই ফোনালাপে ট্রাম্পকে পুতিন সরাসরি হুঁশিয়ারি দেন যে টমাহক ক্ষেপণাস্ত্র যুদ্ধক্ষেত্রের বাস্তবতা বদলাতে পারবে না, বরং এটি রাশিয়া যুক্তরাষ্ট্র সম্পর্ক এবং ইউক্রেনের শান্তিপূর্ণ সমাধানের সম্ভাবনাকে বড় ক্ষতির মুখে ফেলবে। মস্কোয় সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে রুশ প্রেসিডেন্টের সহকারী ইউরি উশাকভ বলেন, দুই নেতার মধ্যে আলোচনা ছিল খুবই ফলপ্রসূ, খোলামেলা ও গোপনীয়। পুতিন বিস্তারিতভাবে বর্তমান যুদ্ধ পরিস্থিতি তুলে ধরেন এবং জানান, রুশ বাহিনী এখনও পুরো ফ্রন্ট লাইনে কৌশলগত নিয়ন্ত্রণ ধরে রেখেছে। অপরদিকে ট্রাম্প বারবার জোর দিয়ে বলেন, যুদ্ধ দ্রুত শেষ করা প্রয়োজন। উশাকভের ভাষায়, ফোনালাপে ট্রাম্পের মূল বক্তব্য ছিল, যদি ইউক্রেন সংঘাতের অবসান ঘটে তবে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে অর্থনৈতিক সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি হবে। আলোচনায় দুই প্রেসিডেন্টের মধ্যে সরাসরি সাক্ষাতের সম্ভাবনাও উঠে আসে। উভয় পক্ষই দ্রুত সেই বৈঠকের প্রস্তুতি শুরু করার বিষয়ে সম্মত হন, যেখানে সম্ভাব্য স্থান হিসেবে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের নাম আলোচনায় এসেছে। শুক্রবারে হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের বৈঠক নির্ধারিত আছে। আলোচনার মূল বিষয় হবে ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও দীর্ঘপাল্লার অস্ত্র সরবরাহ। এর আগে চলতি মাসের শুরুতে ট্রাম্প জানিয়েছিলেন, ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র দেওয়ার বিষয়ে তিনি চূড়ান্ত সিদ্ধান্তের কাছাকাছি রয়েছেন। পুতিন ও ট্রাম্পের সর্বশেষ মুখোমুখি সাক্ষাৎ হয়েছিল গত আগস্টে আলাস্কায়, যেখানে শান্তি আলোচনায় কিছু অগ্রগতি হলেও পরবর্তীতে তা থেমে যায়। এরপর থেকে ট্রাম্প নেটো মিত্রদের সঙ্গে সমন্বয় করে রাশিয়ার উপর চাপ বাড়ানোর কৌশল নিয়েছেন। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ। দীর্ঘ 2 বছর ধরে চলা ইসরায়েলি যুদ্ধ ঐতিহাসিক বন্দি বিনিময়ের মধ্য দিয়ে গাজায় শেষ হয়েছে বলে ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু যুদ্ধবিরতি আদৌ বজায় থাকে কিনা তা নিয়ে আছে সংশয়। এর মাঝে যুদ্ধবিরতি ও স্থিতিশীল পরিস্থিতি বজায় রাখতে নিরাপত্তা বাহিনীতে কোন দেশগুলো অংশ নেবে তা নিয়ে চলছে আলোচনা। আন্তর্জাতিক বাহিনীতে সৈন্য পাঠানোর সম্ভাব্য দেশগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে আছে পাকিস্তান, আজারবাইজান ও ইন্দোনেশিয়ার নাম। বৈশ্বিক গণমাধ্যম পলিটিকোকে এসব তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এক প্রতিরক্ষা কর্মকর্তা এবং সাবেক এক কর্মকর্তা। প্রতিবেদন অনুযায়ী এই 3 দেশকে সৈন্য সরবরাহের শীর্ষ প্রার্থী হিসেবে দেখা হচ্ছে, যদিও এখনও কোনো দেশ আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণের সম্মতি জানায়নি। এর আগে বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক উপদেষ্টা জানান, ইন্দোনেশিয়া ও আজারবাইজানের পাশাপাশি মিশর, কাতার ও সংযুক্ত আরব আমিরাতও গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে সৈন্য পাঠাতে পারে। তবে সম্ভাব্যতার দিকে না যেয়ে সরাসরি একমাত্র দেশ হিসেবে সৈন্য পাঠানোর প্রস্তাব দিয়েছে ইন্দোনেশিয়া। দেশটি জানিয়েছে, জাতিসংঘের অনুমোদনে শান্তিরক্ষী মিশনের আওতায় তারা 20,000 সেনা পাঠাতে প্রস্তুত। তথ্যের উৎস না জানিয়ে পলিটিকো আরও জানিয়েছে, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও মিশরের সেনারা ইসরায়েলের অভ্যন্তরে একটি সামরিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সেনাদের সঙ্গে অবস্থান করবে, যাতে যুদ্ধবিরতি পর্যবেক্ষণ করা যায়।
পলিটিকোর প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে গাজা প্রতিরোধ যোদ্ধাদের নিরস্ত্র করাই এখন মার্কিন পরিকল্পনার পরবর্তী ধাপ। এ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার হোয়াইট হাউসে আর্জেন্টিনার প্রেসিডেন্টের সঙ্গে এক অনুষ্ঠানে বলেন, অনেকে বলে ওরা নিরস্ত্র হবে না, আমি বলি ওরা নিরস্ত্র হবে। আমি তাদের সঙ্গে কথা বলেছি, আমি বলেছি তোমরা নিরস্ত্র হবে। তারা বলেছে জি স্যার, আমরা নিরস্ত্র হব। ওরা নিরস্ত্র হবে নতুবা আমরা ওদের নিরস্ত্র করব। সঞ্জয় দত্ত, যুগান্তর নিউজ। বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল উৎপাদক রাশিয়ার জ্বালানি রপ্তানিতে ভাটা পড়ার পূর্বাভাসে আন্তর্জাতিক অর্থনীতিতে উত্তাপের রেশ ছড়িয়েছে। 2022 সালে ইউক্রেন আক্রমণের পর বিশ্বজুড়ে যেমন মূল্যস্ফীতির ঢেউ লেগেছিল, তেমনই একটি পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা করছেন বিশ্লেষকরা। যদিও রেকর্ড তেল উৎপাদনের কারণে যুক্তরাষ্ট্র আপাতত চিন্তামুক্ত এবং ওপেক ও সহযোগী দেশগুলোর উৎপাদন সক্ষমতা বাজারকে কিছুটা স্থিতিশীল রাখতে পারে। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার উপর পশ্চিমা বিশ্বের চাপ আরও কঠোর হচ্ছে। এরই নিদর্শনস্বরূপ ব্রিটেন রাশিয়ার শীর্ষ তেল কোম্পানি লুকওয়েল ও রসনেফটের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই নিষেধাজ্ঞার খড়েক পড়েছে ভারতের নায়রা তেল শোধনাগার এবং চীনের তেল পরিবহনে ব্যবহৃত 4টি টার্মিনাল, যার ফলে আন্তর্জাতিক বাণিজ্যে তৈরি হয়েছে নতুন জটিলতা। লন্ডনের অভিযোগ, রসনেফটের অংশীদারিত্ব থাকা নায়রা শোধনাগার গত বছর রাশিয়া থেকে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল আমদানি করেছে। যদিও ভারত ব্রিটেনের একতরফা নিষেধাজ্ঞা মানতে নারাজ, তবু ভূ রাজনৈতিক টানাপোড়েনে বিশ্ব অর্থনীতিতে জ্বালানির মূল্য নিয়ে এক নতুন সমীকরণ তৈরি হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তামান্না তাবাসসুম শ্রেয়া, যুগান্তর নিউজ।